দিতে না চাওয়ায় ব্যবসায়ীদের মারধর করা হয়েছে। পলতা স্টেশন লাগোয়া বাজারে সেখানে তোলাবাজের দাপট। তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে মাথা ফাটে স্ত্রীর। কি বলছেন আক্রান্ত, শোনাবো আপনাদের। আমার মাথায় মেরেছে, ঘর থেকে টেনে নিয়ে মারছিল, আমি গেছিলাম ঠেকাতে, ঠেকিয়ে 6 ফিট করে দিয়েছি। এবার আবার ডবল করে ঝামেলাটা বড় করে সেই ঝগড়াটা পরে বাঁশ দিয়ে ওকে মারতে গেছিল, সেই বাঁশটা আমি ধরতে গেছি, সেই বাঁশটা দিয়ে আমাকে মেরেছে। ওই তোলে টাকা দেয়নি, তার জন্য কোনো বিচার হয় না আমাদের। স্যার আমাদের সবসময় আমাদের উপর অত্যাচার হয়, সবসময় আমাদের কাউন্সিলর ওদের কথা শোনে। অরুণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, তোলা দিতে না চাওয়ায় সরাসরি মারধরের অভিযোগ সামনে আসছে, নেতার মদতে তোলাবাজির অভিযোগ সামনে আসছে। কে এই নেতা, কতটা দাপুটে, আইনি পদক্ষেপ কি নেওয়া হচ্ছে? দেখো, যিনি এই ঘটনা ঘটাচ্ছেন, যে রেল লাইনের ধারে প্রায় 200 থেকে 250 দোকান আছে এবং পাশাপাশি লোকজন বসবাস করে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু মাসোহারা নেওয়া হয় এবং তাই জানিয়েছেন এলাকাবাসীরা। কিন্তু এক ব্যক্তি সে 2 মাসের টাকা দিতে পারেনি, সেই জন্য তার ঘরে ঢুকে কিন্তু বেধড়ক মারধর করে, স্বামীকে না পেয়ে তার স্ত্রীকে মারধর করে। শুধু তাই নয়, এলাকায় আরো কয়েকজনকে মারধর করে। এখানে হাফি নামে এক সমাজ বিরোধী বসবাস করে, তার সেখানকে যিনি কাউন্সিলর রয়েছেন তার প্রশংসক তার অনুপস্থিত থেকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ গেছে, কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই তোলাবাজি কিন্তু আজকের নয়, দীর্ঘদিন ধরে এই রেল লাইনের ধারে যারা বসবাস করে, বাড়ি এবং দোকান যাই থাকুক না কেন, প্রতি মাসে তাদের টাকা দিতে হবে এমনটাই কিন্তু। এমনকি তারা টাকা দিয়েও আসছিল, 1 মাসের টাকা দিতে পারেনি। কেন দিতে পারেনি সেই কারণে কিন্তু এই মারধর শুরু হয়। এখন ঘটনাস্থলে পুলিশ এবং তারপরে পলতা থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীরা। হাতির যত গোষ্ঠী আছে ওখানে সব হাতি গ্যারেজ থেকে লোক নিয়ে এসছে, আমরা সবাইকে থেকে দিয়েছি। হাতি ঘরে গিয়ে এই বউটাকে টেনে নিয়ে এসে মারছে, আর হাতি বলছে সবাইকে মেরে ফেলবো, আয় কেন আসবি, উল্টো পাল্টা বাজে ভাষা দিচ্ছে। আর ওরা সব কটা বাংলাদেশের লোক, আর আমাদের উপরে রোজগার অত্যাচার করে। কাউন্সিলর প্রশাসন সরকার উনি কোনো দেয়, উনি আমাদের পাড়ায় ওই ছেলেদের টাকায় চলে। আমার একটা বিচার চাই। আর ও দিনের পর দিন এত অত্যাচার তো না, ওরা সাতটা বসাবে, ওরা জুয়া বসাবে, ওরা বাইরের ছেলে এনে পাড়ায় অত্যাচার করবে, আবার আমাদের দই দেবে। অভিযুক্ত নেতার কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ক্রিমিনাল ছিল যে তোলাবাজি করত, হান্নান গাজী, তৃণমূলের সহযোগিতাতে, পুলিশের সহযোগিতা। এবার তৃণমূলের কিছু ক্রিমিনালদেরকে কাউন্সিলর বানিয়েছে। এক কাউন্সিলর আছে, সে কাউন্সিলরের একসঙ্গে মিলে এরা করে। জেলে একটা ক্রিমিনাল আছে যে মনীষকে খুন করিয়েছিল, সেই ক্রিমিনাল নাম করে এটা টাকা তোলে। এইসব তোলাবাজি করে ওখানে একটা র্যাকেট তৈরি করেছে। সুবোধের নাম করে তো টাকা তুলে, এই নিয়ে তো 2-1 বার কমপ্লেনও হয়েছিল। তৃণমূলও কিছু করার নেই, তৃণমূল কাছে লোক কোথায়? পুলিশ প্রশাসনকে যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ তাদেরকে আমরা নিতে বলে দিয়েছি, এবং প্রশাসনও যে পদক্ষেপটা নেওয়া উচিত একদম নিরপেক্ষভাবে সেই পদক্ষেপ নিয়েছে। হাফিজ গাজী বা কেউ যদি তোলা তলে, যারা তৃণমূল করি আমরা নিশ্চয়ই সেটাকে সমর্থন করি না। কোনো গুন্ডামি এই ধরনের কোনো কিছু নেই। তাহলে তো সাধারণ মানুষ অনেক আগেই প্রশাসনের বিরুদ্ধে সক্রিয় হতো। কতজন অ্যারেস্ট হয়েছে বলতে পারবো না, কিন্তু অ্যারেস্ট হয়েছে। অর্জুন সিং প্রমাণ করতে পারবেন যে ওখানে কাউন্সিলরের মদতে তোলাবাজিটা হচ্ছে? আর তোলাবাজির ব্যাপারগুলো অর্জুন সিংই বেশি খবর রাখে। মেঘভাঙা বৃষ্টিতে সিকিমের লোনাক লেকে বান, তারপর ভয়াবহ পরিস্থিতি তেস্তায়। 2023-এর মতো কি ফের বিপদে পড়তে পারে উত্তরবঙ্গ? পরিবেশ মন্ত্রকের সমীক্ষা তুলে ধরে আশঙ্কা প্রকাশ বিশেষজ্ঞদের। তারা জোর দিচ্ছেন এবার তিস্তা ড্রেজিংয়ে। অক্টোবর অতিবৃষ্টিতে সিকিমের লোনাক লেকের জল উপচে পড়ে বিপর্যয়। ভয়ঙ্কর চেহারা নেয় তিস্তা, তছনছ হয়ে যায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এরকম বিপদ কি আবারও হতে পারে? পরিবেশ মন্ত্রকের সমীক্ষায় তেমনই আশঙ্কা। তাদের রিপোর্ট বলছে, জলবায়ু বদলের প্রভাব পড়েছে সিকিমে, অতিবৃষ্টিতে চিন্তা বাড়ছে। কারণ এখানে হিমবাহ গলা জলে তৈরি বেশ কিছু লেক রয়েছে। এর মধ্যে অতিবৃষ্টির জেরে বিপজ্জনক অবস্থায় 17টি লেক। এই লেকগুলির জল ক্রমেই বাড়ছে। এই জল উপচে পড়লে ফুলে ফেপে উঠবে তিস্তা, তখন আবার উত্তরবঙ্গে বিপদ।
অল্প সময় অতিবৃষ্টি হবে, সে ওই জলটা ওই লেকগুলোকে ভাঙতে পারে। যেমন 68 সালে হয়েছিল, যেমন 2023 সালে হয়েছিল, ফলে সেটা একটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে। 17টা লেক ওরকম রয়েছে, এইগুলো খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেগুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত। কাজটা অত্যন্ত কঠিন। এমন জায়গায় লেকগুলো হয়ে রয়েছে যেখানে সাধারণ মানুষের যাওয়ার অসম্ভব। ওই ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করা এবং তাকে কাজ করানো এটা একটা খুব কঠিন চ্যালেঞ্জ। লোনাক হ্রদ যেভাবে ভেঙে গেছিল, সেই রকম ভাবে ওই হ্রদগুলো যদি ভাঙতে আরম্ভ করে, আমার কাজ হচ্ছে কি করে আমি লেকটাকে একটু খালি করে রাখতে পারি। যখন গ্লেশিয়ালটা মেল্ট করে এপ্রিল মে মাসে জলটা, এবার তার সাথে বৃষ্টির জল এসলো জুন মাসে, তারপরে আবার যখন অক্টোবর হলো আবার জমে গেল, তারপরে আবার বাড়তে আরম্ভ করলো। দুর্বল একটা প্রাচীর, এই জলের প্রেশারটা তো রোজ বাড়ছে, এটা ভাঙলে পরেরটার উপর প্রভাব পড়ে, তারপরেরটার উপর প্রভাব পড়বে, এইভাবে যায়। তিস্তার মনে এখনো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষত। উত্তরবঙ্গের বৃহত্তম নদীর বুকে পলির আস্তরণ, একাধিক জায়গায় বদলেছে গতি, নাব্যতা হারিয়েছে তিস্তা। তিস্তার উৎপত্তি সিকিমে, তারপর শিলিগুড়ি ছুঁয়ে জলপাইগুড়ি হয়ে কোচবিহার। এই নদীর সব থেকে বড় অংশ জলপাইগুড়িতে, 5টি ব্লক জুড়ে। তাই তিস্তা ভাসলে সবচেয়ে বেশি বিপদ জলপাইগুড়িতে। আমরা অনুরোধ করব সেচ দপ্তরের কাছে যে তিস্তা নদীকেও খনন করা দরকার, কারণ সিকিমের যে জলাধারগুলো রয়েছে, যদি সেরকম ভূমিকম্প হয় তাহলে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা ধ্বংস হয়ে যাবে। উত্তরবঙ্গের আরেক নদী করলা, অনেকে বলেন জলপাইগুড়ির টেমস। একদিকে সংস্কারের অভাব, আরেকদিকে শহরের আবর্জনা নদীতে। করলার নাভিশ্বাস ওঠে, এবার তার নাব্যতা বাড়ানোর কাজ শুরু করেছে সেচ দপ্তর। করলার 15 কিলোমিটার জুড়ে ড্রেজিং হবে, নদী থেকে তোলা হবে পলি বালি। 8ই ফেব্রুয়ারি করলায় বিষক্রিয়ায় প্রচুর মাছ মারা যায়। এই অবস্থায় করলাকে আগের অবস্থায় ফেরানোই টার্গেট। বর্ষার আগে কাজ শুরুর পরিকল্পনা। এটা খুব ভালো পদক্ষেপ, কারণ করলার নদী দিন দিন পলি পড়ে মজে যাচ্ছে, প্লাস নোংরা টোংরা জমে এটা শহরের মাঝখান দিয়ে গেছে। অতএব এই নদীটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই প্রয়োজন। আমরা চেষ্টা করব এই বর্ষার আগেই কাজটাকে শুরু করে এবং অনেকটা করে ফেলার, তাহলে একটু উপকার হবে। এটা সম্প্রতি আরএফপি অর্থাৎ রিকোয়েস্ট ফর প্রপোজাল ইনভাইট হয়েছে এবং সেটা কলকাতা থেকে হয়, আমাদের সেন্ট্রাল টেন্ডার ইউনিট আছে সেখান থেকে হয়েছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবছরের প্রথম বৃষ্টি, বসন্তের বাংলা ভিজল বৃষ্টিতে। তবে উত্তরবঙ্গের চা বাগান এলাকায় বৃষ্টি নেই, আর এতেই চা চাষে ক্ষতির আশঙ্কা। ক্যালেন্ডারে বসন্ত, বসন্তের বঙ্গ বৃষ্টি ভেজা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই সেই মতো। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মঙ্গলবার কলকাতায় বৃষ্টি। শুধু কলকাতা নয়, বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার দক্ষিণবঙ্গে হাওয়া বদল, কয়েক জায়গায় আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদ পতনেও তেমন পরিবর্তন হবে না। এখন তাপমাত্রা 25 থেকে 28 তারিখ পর্যন্ত খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। মার্চের 1 তারিখ থেকে আবার তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রায় ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত পরের 3 দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি, আর দার্জিলিংয়ে শিলাবৃষ্টি। তবে ডুয়ার্সের চা বলয়ে ছিটে ফোটাও বৃষ্টির দেখা নেই। এতে চা চাষে ক্ষতির আশঙ্কা। বৃষ্টি না হলে চায়ের উৎপাদন কমবে, চা জমিতে পোকামাকড়ের উপদ্রব বাড়বে। কৃত্রিম উপায়ে জল দেওয়া হচ্ছে চা গাছে, এতে বাড়তি খরচ গুনতে হচ্ছে। এদিন সান্দাকফু ঢাকলো বরফের চাদরে। নিউজ 18 বাংলা।
আর নজর রাখবো ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রামের লোকালয়ে হাতির তাণ্ডব, জঙ্গল ছেড়ে গ্রামে 20টি হাতি। লালগড়ের কাটাপাহাড়িতে হাতির পাল, খাবারের খোঁজে চাষের জমি তছনছ। হাতির দলকে জঙ্গলে ফেরায় বন দফতর। নিচেটাই মারা, একটু লাইটটা নিচেটা করো। চলে ছোটটা মোবাইল ছবিটা দিয়ে ছোট ছোটটা কি দাঁড়াতে